মিয়ানমার পরিস্থিতির পেছনেও কি বিরল খনিজ আছে, বা বাংলাদেশেও কি বিরল খনিজের উপস্থিতি আছে? আসলে হিসাবগুলো কিরকম? মিয়ানমারের যে চলমান গৃহযুদ্ধ দীর্ঘদিন ধরে যেটি চলছে, সেটার সাথে আসলে এই খনিজ উপাদান বা প্রাকৃতিক সম্পদের সংযুক্তি আসলে কত মাত্রায় আছে, এই বিষয়গুলো নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব। এর আগে বিরল খনিজের গুরুত্ব, এই ধরনের নানা প্রসঙ্গ নিয়ে এবং এটার মজুত ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। মিয়ানমারের প্রসঙ্গ ঘুরে ফিরে বারবার আসছে। সারা বিরল খনিজের নিয়ে আমরা এখন পর্যন্ত যে 3টি পর্ব আমরা আলোচনা করেছি, 3টি পর্ব আপনারা হয়তো দেখেছেন। সেই 3টি পর্বে এইটা অন্তত পরিষ্কার যে ভবিষ্যতের পৃথিবীর এই জ্বালানি প্রশ্নে আসলে বিশ্বের নেতৃত্ব নিতে চাওয়া যে গোষ্ঠীগুলো আছে, এর ভিতরে সবার ওপরে যুক্তরাষ্ট্র এবং চীন, এবং এর পাশাপাশি অন্যান্য ছোট বা তুলনামূলক কম শক্তির দেশগুলো রয়েছে। এরা মোটামুটি বলা যায় যে একটা অঙ্কের টেবিলে বসে আছে, এক ধরনের কাটাছেঁড়া চলছে, যে কোন অঞ্চলকে নিজের সাথে টানলে তার মজুতের পরিমাণ বেড়ে যায় বা উৎপাদনের পরিমাণ বেড়ে যায়, বা কোন অঞ্চলকে টানার জন্য কার সাথে দ্বন্দ্ব করা প্রয়োজন, কোথায় সামরিক অভিযান চালানো দরকার, বা একটি নির্দিষ্ট অঞ্চলকে আসলে নিজেরা ভাগ বাটোয়ারা করে নেওয়ার আসলে হিসাবটা কেমন হতে পারে। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন হচ্ছে সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলো বা ঔপনিবেশিক শক্তিগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেল, তখন তাদের বিভিন্ন উপনিবেশগুলো ছেড়ে দিতে থাকলো। আফ্রিকার মানচিত্রের দিকে তাকালে আপনারা খুব মজার একটি বিষয় দেখবেন। আফ্রিকার মানচিত্র মধ্যে আপনারা দেখবেন প্রায় জ্যামিতিক এক ধরনের বিষয় আছে, স্ট্রেট লাইনের পরিমাণ অনেক বেশি, কারণ সেটি আসলে ব্রিটিশ এবং পশ্চিমা যেই ঔপনিবেশিক শক্তিগুলো, তারা আসলে আলোচনার টেবিলে বসে দাগ টেনে নির্ধারণ করেছিলেন। তো সেই ধরনের একটা পরিস্থিতির মুখে কি আবারও পৃথিবী কিনা সেটা আমরা এখনও জানি না, তবে একটা সংঘাত আমরা দেখতে পাচ্ছি। আপনারা ইউক্রেনের প্রসঙ্গে আমরা আলোচনা করেছি যে ইউক্রেনে 2022 সালে রাশিয়া অভিযান চালালো, তারপর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই সব অঞ্চলেই রুশ নিয়ন্ত্রণে রয়েছে, যেসব অঞ্চলে আসলে বিরল খনিজের মজুত আছে বলে ধারণা করা হয়। অর্থাৎ নিয়ন্ত্রণটি খুব জেনে বুঝে নেওয়া হয়েছে। আবার একইভাবে রাশিয়া 2024-এর আগে আমরা জানতাম রাশিয়াতে বিরল খনিজের মজুদ 1 কোটি মেট্রিক টনের বেশিও হতে পারে। 2024-এ শেষে এটাকে রিভাইজ করে সরকারিভাবে জানালো যে না, তার মজুদ আসলে 1 কোটি মেট্রিক টন নয়, তার মজুদ আসলে হচ্ছে 38 লাখ মেট্রিক টন। একইভাবে যদি আমরা ভিয়েতনামের দিকে তাকাই, ভিয়েতনামে আমরা দেখব যে তার ঘোষিত মজুদ আছে হচ্ছে 35 লাখ মেট্রিক টন। কিন্তু মাঝখানে 2022 সালের দিকে ভিয়েতনামের রেয়ার আর্থস যেই সংস্থা, সেই সংস্থার শীর্ষ কর্মকর্তারা বললেন যে সেখানে মজুদের পরিমাণ 2 কোটি 20 লাখ মেট্রিক টন হতে পারে। 2 কোটি 20 লাখ মেট্রিক টন যদি হয়, তাহলে ভিয়েতনামের এই মজুদের তালিকায় শীর্ষ 2-এ চলে যাওয়ার কথা। কিন্তু এর পাশাপাশি তারা যখন একই সময় বলল যে 2030 সাল নাগাদ ভিয়েতনামে বিরল খনিজের উৎপাদন 20 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে, এই ধরনের আশা প্রকাশ করলো, সাথে সাথে ওই শীর্ষ কর্মকর্তারা চাকরি শুধু হারাননি, তারা গ্রেপ্তারও হয়েছিলেন। অর্থাৎ এই বিরল খনিজের মজুত আসলে কতটুকু, তার উৎপাদন আসলে কি পরিমাণে করা যাচ্ছে বা যাবে, সম্ভাবনা কতটুকু, এই সব কিছু আসলে এক ধরনের খর্বশক্তির দেশগুলো এক্ষেত্রে এক ধরনের লুকোছাপা করার চেষ্টা করে, বা এমনকি রাশিয়ার মতো পরাশক্তি যারা, সেও এক ধরনের লুকোছাপা কিন্তু করছে। রাশিয়ার ক্ষেত্রে যদি এই লুকোছাপার কারণ হিসেবে বলা যায় যে নিজের মজুরটিকে অন্যের কাছে আসলে প্রকাশ্য না করা, বিশেষত তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে একদিকে যুক্তরাষ্ট্র, আরেকদিকে চীনের সাথে তার যে প্রতিযোগিতা, এই দুটিকে মাথায় রেখে যদি এক ধরনের লুকোছাপা হয়। ভিয়েতনামের ক্ষেত্রে এটি কি শুধু ভিয়েতনামের নিজের স্বার্থ বিবেচনায়? তা তো নয়। আমরা জানি ভিয়েতনামে আসলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় খুব প্রচণ্ড রকমের আছে, এবং এইটি সেক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রকে এম্পাওয়ার করার জন্যই কিনা, বা যুক্তরাষ্ট্রের তাগিদেই কিনা সে হচ্ছে তার মজুদের পরিমাণ লুকানোর চেষ্টা করছে। হতে পারে যে সত্যি সত্যি তার মজুদের পরিমাণ 2 কোটি 20 লাখ মেট্রিক টন। তো এই ধরনের কিছু বিষয় আমরা দেখি, ইউক্রেনের ক্ষেত্রে দেখেছি, আমরা মিয়ানমারের ক্ষেত্রে দেখেছি যে তার কোনো ধরনের মজুদের ঘোষণাই নেই, কিন্তু সে উৎপাদন করে হচ্ছে 50,000 মেট্রিক টন, যা বিশ্বে দ্বিতীয় শীর্ষ উৎপাদন। এখন এই যে ইউক্রেন, একটি আছে হচ্ছে সরাসরি যুদ্ধের মধ্যে, যেটা এখন আলোচনার টেবিলে রিয়াদে উপস্থিত, আর আরেকটি মিয়ানমার, যেটি আসলে গৃহযুদ্ধে পর্যুদস্ত। তো দুটি জায়গাতেই হচ্ছে বিরল খনিজের মজুত এবং উৎপাদনের তথ্য নিয়ে যেমন এক ধরনের লুকোছাপা আছে, তেমনি দুটি দেশই আসলে যুদ্ধে বিপর্যস্ত। একটি যদি গৃহযুদ্ধে হয়, আরেকটি হচ্ছে সরাসরি রুশ অভিযানের কারণে যুদ্ধ বিধ্বস্ত।
এবার আসা যাক হচ্ছে আমরা যদি একটু তাকাই অন্যান্য অঞ্চলের দিকে বা বিশেষত বাংলাদেশের প্রসঙ্গে, একদম শুরুতে বললাম বাংলাদেশে আছে কিনা আমরা জানি না সেভাবে, কেবল 2015 সালে একটি গবেষণাপত্রের কথা আগামী গেল পর্বে আমরা বলেছিলাম, যেখানে হচ্ছে বলা হয়েছে যে বাংলাদেশের সৈকত অঞ্চল এবং তার পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে বিরল খনিজের উপস্থিতি আছে বলে মোটামুটি এক ধরনের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু এটা নিয়ে কমপ্লিট কোনো ডেটা আমাদের হাতে নেই। এখন মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের একটি প্রতিবেদনের দিকে আমরা একটু তাকাবো। সেই প্রতিবেদনে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যে মানচিত্রে আসলে বিশ্বের বিভিন্ন দেশে বিরল খনিজ কোন অঞ্চলে কেমন আছে সেটা এক ধরনের চিহ্নিত করা আছে। সেখানে চীন এবং ভারত এই দুই অঞ্চলকে গাঢ় খয়েরি রঙে হচ্ছে চিহ্নিত করা হয়েছে। তো গাঢ় খয়েরি রঙে চিহ্নিত করে সেখানে বলা হয়েছে যে বিপুল মজুদ থাকার কারণে হচ্ছে রঙটি গাঢ় খয়েরি, তারপর এই রঙটি আস্তে আস্তে হালকা হয়ে বাকিটা। এখন খেয়াল করুন, এক পাশে আছে চীন, আরেক পাশে আছে হচ্ছে ভারত। এই চীন এবং ভারতের মাঝামাঝি আছে হচ্ছে বাংলাদেশ, এবং তার পাশে আছে হচ্ছে মিয়ানমার। হুট করে এই গাঢ় খয়েরি রঙের দুই অঞ্চল, চিহ্নিত দুই অঞ্চলের মাঝখানের এই দুটি অংশ হচ্ছে একেবারে বর্ণহীন, একেবারে সাদা। এটা কি করে সম্ভব? প্রশ্নটি আমরা রাখলাম। মানে প্রসঙ্গটি হচ্ছে যে এই যদি হয় ঘটনা যে গ্রিনল্যান্ডে 15 লাখ মেট্রিক টনের রিজার্ভ আছে এবং গ্রিনল্যান্ডের মতো সমরূপ ভূগঠন থাকার কারণে এবং প্রাকৃতিক গঠন একই রকম হওয়ার কারণে নর্ডিক অঞ্চলে যদি বিরল খনিজের উপস্থিতির সম্ভাব্যতা থেকে থাকে এবং তার প্রমাণ যদি আমরা সুইডেনে 10 লাখ মেট্রিক টনের একটি রিজার্ভ খুঁজে পেয়ে সেই প্রমাণ আমরা যদি পেয়ে যাই, তাহলে চীন এবং ভারতের মাঝে মিয়ানমার এবং হচ্ছে বাংলাদেশের উপস্থিতি থাকা সত্ত্বেও এই অঞ্চলে কেন থাকবে না? এই প্রশ্নটি খুবই গুরুতর একটি প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়, মিয়ানমার যে শূন্য নয় তার প্রমাণ হচ্ছে মিয়ানমার উৎপাদন করছে বছরে 50,000 মেট্রিক টন উৎপাদন, এবং সেটি হচ্ছে রপ্তানিও করছে তারা চীনে। এবার আমরা যদি, এবং এই যে 50,000 মেট্রিক টনের যে রপ্তানি, সেটা আসলে চীনের শুল্ক প্রশাসনের তথ্য মতে 2024 সালে তারা এই রপ্তানিটি করেছিল, যে তথ্যটি আসলে রয়টার্সেও এসেছে, বার্তা সংস্থা রয়টার্স তারা এটা বলেছে। সেইখানে আমাদের একটু বিবেচনায় নিতে হবে মিয়ানমার যুদ্ধবিধ্বস্ত একটি অঞ্চল, এবং সেইখানকার এ ধরনের যত খনি, শুধু বিরল খনিজ নয়, অনেক ধরনের খনিজ উপাদান সেখানে আছে, স্বর্ণের খনি আছে, নানা ধরনের খনি আছে। সেই খনি প্রত্যেকটি কিন্তু এক একটি সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী কতটি আছে? 25টির বেশি সশস্ত্র গোষ্ঠী আছে। এক একটি অঞ্চল এক একটি সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণ করে, এবং সেখানে এই ধরনের নানান তৎপরতা আছে। ভারতের দিকে এবার একটু তাকে, মিয়ানমারের প্রসঙ্গে আমরা আরেকটু বিস্তারিত যাব একটু পরে। আমরা আরেকটি প্রসঙ্গে একটু তাকাই। ভারতের দিকে যদি তাকাই, সেখানে দেখব যে 69 লাখ মেট্রিক টনের একটা রিজার্ভ ভারতে আছে। এখন ভারতের পরমাণু শক্তি কমিশনের যে তথ্য, সেখানে বলা হচ্ছে এই রিজার্ভের একটা বড় অংশ আছে হচ্ছে ভারতের কেরালা, তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে। এই জায়গাগুলোর আসলে কোন অঞ্চলে? উপকূলীয় অঞ্চলের বালুতে আছে। তো এর পাশাপাশি হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুর মধ্যবর্তী এলাকাতেও এই বিরল খনিজের উল্লেখযোগ্য উপস্থিতি আছে। খেয়াল করুন, গুরুত্বপূর্ণ এই ভারতের যে খনিজ বালিতে যেটি উপস্থিত, সেখানে হচ্ছে নিওডিমিয়াম এবং প্রাসিডিয়ামের বেশ ভালো উপস্থিতি রয়েছে। ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়ামের উপস্থিতি তুলনামূলক কম আছে। খেয়াল করলেই দেখা যাবে যে এই যে পুরোটা ভারতের যে অঞ্চলগুলো পেলাম, এই পুরোটাই হচ্ছে সমুদ্র ঘেঁষা অঞ্চল। এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিরল খনিজের উপস্থিতি তাহলে কি শুধু ভারতের মানচিত্র মেনে এগিয়েছে কিনা? প্রশ্নটি আসছে এই কারণে যে আপনার যে এলাকাগুলোর কথা বলা হলো, প্রত্যেকটি সমুদ্র তীরবর্তী অঞ্চল এভাবে এসে এসে যখন হচ্ছে বাংলাদেশ অংশটি এলো, অর্থাৎ বাংলাদেশ শুরু হলো যে জায়গায়, সেখানে এসে বিরল খনিজ শূন্য। তাহলে কি বলতে হবে যে প্রাকৃতিক সম্পদও আসলে মানুষের বানানো রাজনৈতিক মানচিত্র মেনে চলে? সেটা তো হওয়ার কোনো কারণ নেই। সে চলবে তার নিজের বৈশিষ্ট্য মেনে, সে তা ডিস্ট্রিবিউটেড হবে একই বৈশিষ্ট্য অনুযায়ী। তার যে ভূগঠন বা যে ধরনের টেকটনিক প্লেটে তারা থাকে, সেটা অনুযায়ী তার বৈশিষ্ট্যগুলো রূপান্তরিত হবে, একটি থেকে আরেকটিতে বিস্তৃত হবে। তো আমরা যদি একই টেকটনিক প্লেটে বা একই অঞ্চলের অধিবাসী হই, একই অঞ্চলের ভূগঠন যদি আমাদের থেকে থাকে, তাহলে সমুদ্র তীরবর্তী আমার যে বাংলাদেশের যে অঞ্চল বা পাশেই যে রাখাইন অঞ্চল, যেটা উত্তুঙ্গ অবস্থায় আছে, যেখানে আরাকান আর্মি ঘাঁটি গেড়ে বসে আছে, রোহিঙ্গাদের বিতাড়িত করে সেখানে এক ধরনের অবস্থান নিয়ে আছে, সেই রাখাইনও কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চল। সো সেখানে বিরল খনিজ শূন্য হয়ে গেল হঠাৎ করে, এবং এই ধরনের কোনো ধরনের ডেটা আমরা পাচ্ছি না। কিন্তু এই অঞ্চলটি খুবই ভূরাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ বলে আমরা জানি, এবং এখানে নানা ধরনের তৎপরতা চলছে বলেও আমরা জানি, যেটার সাথে চীন যুক্ত
যুক্তরাষ্ট্রযুক্ত বা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের তৎপরতা আছে, ইউনিয়ন নিজে জোট হিসেবে এক ধরনের তৎপরতা চালাচ্ছে, রাশিয়া যুক্ত। তো এতগুলো দেশ, এতগুলো পাওয়ার, এতগুলো সমীকরণ এখানে যুক্ত, কিন্তু আমাদের এই ধরনের খনিজের কোনো তথ্য আমাদের হাতে থাকছে না। এই বিষয়ে আসলে আমাদের সহায়তা করতে পারেন আমাদের বিজ্ঞানী মহল বা এই ধরনের গবেষণা সংস্থা যেগুলো আছে তারা, বা সরাসরি সরকার এই ধরনের উদ্যোগ নিতে পারেন। তারা আশা করি আমাদেরকে কোনো না কোনো দিন আগামীতে জানাবেন যে আসলে আমাদের অবস্থানটি কোথায়। এবার আসা যাক মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে আমরা একটু ঢুকে পড়ার চেষ্টা করব। এই যে বিরল খনিজের প্রসঙ্গটি বা সম্ভাবনা প্রসঙ্গটি আসছে যে ভারতে যদি থাকে, চীনে যদি থাকে, মধ্যবর্তী অঞ্চল হওয়ার কারণে বাংলাদেশ এবং মিয়ানমার বাদ যাবে কি করে, বা বাংলাদেশ মিয়ানমারে এটার তীব্র সম্ভাবনা আছে কিনা। আমরা কি সম্ভাবনা শব্দটিকে একটু পাল্টে দিয়ে শঙ্কা বলবো কিনা? শঙ্কা শব্দটি মানে সম্ভাবনা, বিরল খনিজের উপস্থিতির এই সম্ভাবনা শঙ্কায় রূপান্তরের প্রশ্নটি আসছে আসলে মিয়ানমার পরিস্থিতির কারণে। কারণ মিয়ানমারের পরিস্থিতি আমাদের বলছে মিয়ানমারের এক একটি খনি ঘিরে আছে এক একটি সশস্ত্র গোষ্ঠী। সেই সশস্ত্র গোষ্ঠী কিছু আবার হচ্ছে যদি জান্তা সরকারের ছাতার নিচে থাকে, তাহলে আবার কিছু তার বিদ্রোহী গোষ্ঠী যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি, সেই এনইউজির ছাতার নিচে আছে। তো খেয়াল করুন যে রয়টার্সের একটি প্রতিবেদনের কথা আমরা একটু আগে বলেছি, মিয়ানমারের বিরল খনিজের উৎপাদন মুখ্যত কোন অঞ্চলে হয়? মুখ্যত হয় কাচিন প্রদেশে। সেই কাচিন প্রদেশ হচ্ছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের পার্শ্ববর্তী এলাকা। গত বছরের 23 অক্টোবর, অর্থাৎ 2024 সালের 23 অক্টোবর, কাচিন প্রদেশের বিরল খনিজ সমৃদ্ধ খনি এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, সংক্ষেপে KIA। এই সশস্ত্র গোষ্ঠী এটা নিয়ন্ত্রণ ঘোষণা করার পর রয়টার্স তাদেরকে কি প্রশ্ন করেছিল হচ্ছে যে আপনারা কি এর আগের যারা নিয়ন্ত্রক ছিল সেই NDA-কে এই গোষ্ঠীর মতো আপনারাও কি চীনের সঙ্গে কাজ করবেন কিনা। অর্থাৎ মিয়ানমারের যে বিরল খনিজের খনিগুলো, সেই খনিগুলোর নিয়ন্ত্রণ যেই সশস্ত্র গোষ্ঠীর হাতেই থাকুক না কেন, তারা আসলে বৃহত্তর বিচারে চীনের এই নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের অবস্থাটি অনেকটা হয়েছে এরকম যে আমরা ভুসুকুপা, চর্যাপদের কবি, তার একটা ভুসুকুপায়ের একটি পদ আছে, পদটি হচ্ছে আপনা মাসে হরিণা বৈরি। মানে কি? মানে হচ্ছে হরিণের যে সুস্বাদু মাংস, এই সুস্বাদু মাংসই আসলে হরিণের যাবতীয় ভোগান্তির কারণ। হরিণের পেছনে যে শিকারি তীর নিয়ে ছোটে, বা বিভিন্ন অঞ্চলে যে হরিণ শিকার হয়, প্রাচীন বেদে যে আমরা দেখেছি যে প্রাচীন বেদরা হচ্ছে হরিণ শিকার করছেন, সেটা করছেন আসলে তার মাংস খাওয়ার জন্য। তো মিয়ানমারের যে এই যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদ আসলে তার সেই ভোগান্তির মূল কারণ। সে হচ্ছে এই সম্পদ তার হচ্ছে ধ্বংসের কারণ হয়ে উঠছে আসলে। তো তার পেছনে ছুটছে তাবড় তাবড় যুক্তরাষ্ট্র, চীন সহ সকল শক্তি। কীরকম সেটা আমরা যদি একটু আগাই, মিয়ানমারের সামরিক শাসন বলবৎ হওয়ার পর 1980-র দশকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় তার উপরে। তারপর প্রায় 2 দশক একটানা এই নিষেধাজ্ঞা চলে। এরপরে যখন বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিতে থাকে। খেয়াল করুন বেসামরিক শাসনটা এলো কবে? বেসামরিক শাসনটা এলো আসলে অং সান সুচির নেতৃত্বে। তিনি হচ্ছে শান্তিতে নোবেল পাওয়া একজন, যাকে আসলে বলা হয় যে যুক্তরাষ্ট্রের তুরুপের তাস। কোথায়? মিয়ানমারে। শান্তিতে নোবেল নিয়ে আসলে অনেক ধরনের বিতর্ক আছে। বলা হয় যে আমরা এর আগে মিশরে এল বারাদির কথা দেখেছি, তিনিও শান্তিতে নোবেল প্রাপ্ত। যখন সেখানে মিশরে যখন আরব স্প্রিং হলো, মিশরের হোসনি মুবারককে ফেলে দেওয়া হলো, তখন এল বারাদিকে হচ্ছে প্রপোজ করা হলো যে হি উইল লিড দ্য কান্ট্রি। কোত্থেকে এলেন? তিনি কোথাও ছিলেন না, কোনো রাজনীতিতে ছিলেন না, কোথাও ছিলেন না। তিনি এলেন, তিনি এসে বসার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত পারলেন না, মোহাম্মদ মুরসি সেই জায়গাটি দখলে নিলেন। এই যে শান্তিতে নোবেলের যে প্রসঙ্গটি, এটা বারবার বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করে পশ্চিমা শক্তিগুলো, এটা আমরা জানি। অং সান সুচির ক্ষেত্রে 2015 সালে যখন নির্বাচিত হয়ে তিনি এলেন, একে একে দেখা গেল তিনি ক্ষমতায় বসতে না পারলেও ডিফ্যাক্টো লিডার হিসেবে থেকে গেলেন। এবং তিনি আসার পরপরই দেখা গেল যে মার্কিনরা আসলে মিয়ানমারের প্রতি মনে হচ্ছে যে না, আসলে মিয়ানমার দেশটি আসলে সুপথে চলা শুরু করেছে, তাদের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞাটি আসলে তুলে নেওয়া দরকার। এবং মিয়ানমার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে বারাক ওবামার মেয়াদকালে তিনি 2 বার হচ্ছে মিয়ানমার ভিজিট করেছেন, তিনি সফর করেছেন 2 বার। এর পাশাপাশি হচ্ছে
দ্বিতীয়বার যখন তিনি এলেন 2021 সালে, দ্বিতীয়বার আসার পর যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, কিছু কিছু নিষেধাজ্ঞা থেকে গেল জান্তা সরকারের বিষয়ে। কিন্তু তারপর যখন হচ্ছে 2020-এর পরে 21-এ যখন হচ্ছে সূচিকে হটিয়ে অভ্যুত্থান ঘটানো হলো, জান্তা সরকার এলো, মার্কিন প্রশাসন সরাসরি বলে দিল যে এই জান্তা সরকার বেআইনি। তারা কাকে সরাসরি সমর্থন জানালো? ওই যে একটু আগে বললাম এনইউজি। এই এনইউজি হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যা হচ্ছে এই বিদ্রোহী জান্তা সরকারের সঙ্গে যারা বিদ্রোহী গেল এবং তারা যখন বলল যে আলাদা একটা গভর্নমেন্ট তারা ফর্ম করেছে, তাদেরকে সমর্থন দিতে বাইডেন প্রশাসন কিন্তু 2022 সালে এসে বার্মা অ্যাক্ট করলেন। খেয়াল করুন, ডোনাল্ড ট্রাম্প যখন 2017 সালে এলেন বারাক ওবামা চলে যাওয়ার পরে, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাকি সব, বারাক ওবামা যদি ডানে যান, ডোনাল্ড ট্রাম্প যান বামে। তিনি হচ্ছেন সে আজম খানের গানের মতো, আলাল ও দুলাল গানের মতো, আলাল ডানে গেলে দুলাল যেমন বামে যায়, সেরকম হচ্ছে বারাক ওবামা যা করবেন সেটা হচ্ছে আন্ডান করার কাজটি করেছিলেন আসলে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মজার বিষয়, মিয়ানমার ইস্যুতে বারাক ওবামার অবস্থানের সাথে একই অবস্থানে থেকে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এবং তারপর আমরা দেখলাম বাইডেন প্রশাসন এসে যখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অনেক কাজকে খারিজ করে নতুন করে নির্বাহী আদেশের মাধ্যমে সেটার এক ধরনের শুশ্রূষা করার চেষ্টা করছে, বাইডেন প্রশাসনও কিন্তু একই রাস্তায় থেকে গেল মিয়ানমার প্রশ্নে। তারা নতুন করে যেটা করলো, বার্মা অ্যাক্ট করলো। এবং বার্মা অ্যাক্টের মূল কথা কি? বার্মা অ্যাক্টের মূল কথা হলো যে সেখানে যে জান্তা সরকার সেটা বেআইনি, সেখানে প্রয়োজনে হচ্ছে সামরিক সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা, মানবিক সহায়তা, মানবিক সহায়তার নামে এনইউজিকে যাবতীয় সহায়তা যুক্তরাষ্ট্র দেবে। খেয়াল করুন, এই অংশটি আসলে এটার সাথে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, তাহলে কি বিরল খনিজের প্রসঙ্গ বা হচ্ছে সেই মিয়ানমারের চীনের যত ধরনের তৎপরতা আছে সেই তৎপরতার বিপরীতে যুক্তরাষ্ট্রের এই ধরনের মরিয়া চেষ্টা কিনা? আপনারা জানেন চীনের যেই চেষ্টা, চীনের কাছে আসলে মিয়ানমার অনেক কারণে গুরুত্বপূর্ণ। একটি তো বিরল খনিজের কথা আমরা বলছি, বারবার করে বলছি। আরেকটি হচ্ছে বিআরআই, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটার কথা আমরা নয়া বিশ্ব ধারাবাহিকে আমরা বারবার করে বলেছি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা। সেইটার পাশাপাশি পুরনো সিল্ক রোড পুনরুদ্ধার বলি, বা চীনের ইউনান প্রদেশ থেকে ভারত মহাসাগর পর্যন্ত চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের প্রসঙ্গ আছে, বা চীন মিয়ানমার তেল গ্যাস পাইপলাইনের কথা আছে, রাখাইনের মধ্য দিয়ে ইকোনমিক করিডোর হওয়ার কথা। সেগুলো বিশেষভাবে কৌশলগত কারণে চীনের কাছে গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বের কারণে হচ্ছে চীন কিন্তু কখনোই মিয়ানমারকে কাছছাড়া করেনি। মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে তার সম্পর্ক অনেক পুরনো, মিয়ানমার প্রশাসনের, বেসামরিক প্রশাসনের ভেতরে তার অনেক দিনের সম্পর্ক, এবং মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যেগুলো আসলে বিভিন্ন অঞ্চলে আসলে প্রভাব বিস্তার করে আছে, সেই অঞ্চলগুলো কাচিন, চীন, শান এবং রাখাইন, এই 4টি অঞ্চলকে বিশেষভাবে ধরা হয় খনিজ সমৃদ্ধ অঞ্চল। এই 4 অঞ্চলে বিদ্যমান যে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়, সেই সক্রিয় গোষ্ঠীগুলোর সাথে চীন সরাসরি সম্পর্ক রাখে, এবং সেটা কখনো হচ্ছে মিয়ানমার আর্মির মাধ্যমে রাখে, কখনো তার বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে রাখে, অর্থাৎ ডালেও আছি মূলেও আছি। তো এই যে বিষয়টি আমরা দেখব যে উন্মুক্ত পদ্ধতিতে খনি, আমরা এর আগে বলেছি ওপেন পিট মাইনিং বা উন্মুক্ত পদ্ধতিতে খনি থেকে খনিজ উৎপাদন করার যে প্রক্রিয়া, সেইটার একটা পরিবেশগত বিরূপ প্রভাব পড়ে। এখন চীন আসলে কিভাবে কাজ করে মিয়ানমারে সে কাজ করে হচ্ছে চীন এই পরিবেশগত প্রভাবকে এড়ানোর জন্য নিজ দেশে খনি থেকে বিরল খনিজ উৎপাদন কিছুদিন বন্ধ রেখেছে। সে কই করছে? সে এটা বিস্তার করেছে মিয়ানমারে সে এই কাজটি করে হচ্ছে তার 5টি কোম্পানি দ্বারা। 5টি কোম্পানি সেখানে হচ্ছে পুরোপুরি এই তৎপরতাটি চালায়। এবং আমরা দেখেছি যে কাচিনের একটা ছোট্ট অঞ্চলেই 300টির বেশি বিরল খনিজের খনি আমরা শনাক্ত করতে পেরেছি। সেটা হচ্ছে মার্কিন একটি গবেষণা সংস্থা গ্লোবাল উইটনেস, তারা এই ধরনের একটি স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে এই খনিগুলো শনাক্ত করে। এবং এই 300টির বেশি খনি কিন্তু উপস্থিত 700 থেকে 800 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে। তো এই হচ্ছে মিয়ানমারের বেসিক গ্রাউন্ড। এবং এখানে আমরা বললাম যে এখানে কাচিন, চীন, শান এবং রাখাইন, এটি হচ্ছে খনিজ সমৃদ্ধ এলাকা। এই জায়গাতেই কিন্তু ওই যে বলেছিলাম 25টির বেশি সশস্ত্র গোষ্ঠী ক্রিয়াশীল, এই 25টি বেশি সশস্ত্র গোষ্ঠী এই অঞ্চলেই কাজ করে। এর মধ্যে কাচিনে প্রভাব বিস্তার করে আছে কে? আরাকান আর্মি। রাখাইনে কে? আরাকান আর্মি। এবং এই 4টি অঞ্চলেই আরাকান আর্মি মোটামুটি
বিস্তার করেছে এবং এই 4 অঞ্চলে তারা হচ্ছে ওই অঞ্চলে অন্যান্য যে সশস্ত্র গোষ্ঠী তাদের সাথে এক ধরনের জোট করে। অর্থাৎ সারা বিশ্বে যেরকম আঞ্চলিক জোট মহাজোট আমরা দেখি বা দেশের রাজনীতিতে যেরকম জোট মহাজোট দেখি, মিয়ানমারের ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ভেতরে এরকম নানান জোট মহাজোট আছে। তাদের আবার মহাজোট, তাদের মহাজোট কি কোনোটি আছে হচ্ছে সাপোজ 3টি সশস্ত্র গোষ্ঠী বা 5টি সশস্ত্র গোষ্ঠী মিলে একটা জোট করলো যে এই অঞ্চলের খনিগুলো আমরা দেখভাল করব, বা এটা থেকে যেই অর্থাগম ঘটবে সেইটা আসলে আমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করব। এই 5টি বা 3টি বা যে কয়টি হোক না কেন, এই সশস্ত্র গোষ্ঠীগুলো আবার থাকছে হচ্ছে হয় মিয়ানমার জান্তা সরকারের যে ছাতা সেটার নিচে, সেই জান্তা সরকার থাকছে আবার চীনের ছাতার নিচে। তো এই ছাতাটিকেই আসলে সরাতে চাইছে যুক্তরাষ্ট্র, ফলে সে হচ্ছে সেখানে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। আপনারা জানেন গতকালকে যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট যে পত্রিকা তারা হচ্ছে একটি সংবাদ প্রকাশ করেছে যে রোহিঙ্গা যেই যারা হচ্ছে আশ্রিত অবস্থায় আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের সমরাস্ত্র দেওয়া হচ্ছে। তারা কি করবে, আরাকান আর্মিদেরকে হটিয়ে রাখাইন ল্যান্ডকে তারা উদ্ধার করার চেষ্টা করবে। তো এই যে রাখাইন ল্যান্ড উদ্ধারের চেষ্টা, সেটা স্বাভাবিকভাবেই রাখাইনে আরেকবার হচ্ছে সংঘাতের দিকে নিয়ে যাবে। কথা হচ্ছে রাখাইনের একদম কোল ঘেঁষা অঞ্চল হচ্ছে বাংলাদেশের টেকনাফ কক্সবাজার অঞ্চল বা বাংলাদেশ পুরোটাকে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ আসলে কতটুকু হবে, বাংলাদেশে বিরল খনিজের উপস্থিতি আসলে আছে কি নেই সেটার সাথেও কিন্তু এই প্রশ্নটি জড়িত। তো সেই প্রশ্নের মীমাংসাটি আসলে আমাদের হাতে আপাতত নেই, যেহেতু আমাদের হাতে সেই তথ্যটি নেই, বা সেই তথ্যটি কারো কাছে থাকলেও সেটা আমাদের পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আমরা ওই যে প্রশ্নটি শুরুতে করলাম যে চীন এবং ভারতে যদি থেকে থাকে একই ভূগঠনের হওয়ার কারণে বাংলাদেশ এবং মিয়ানমারে থাকাটাই স্বাভাবিক। সেই স্বাভাবিকতা এখানে কি করে বিঘ্নিত হচ্ছে সেটা আমরা জানি না, আমরা নিশ্চয়ই জানবো। তবে বাংলাদেশে এই বিরল খনিজের উপস্থিতি থাকলে বা পেলে সেটা কি বাংলাদেশের জন্য সম্ভাবনা হয়ে উঠবে, নাকি একইভাবে মিয়ানমারের মতো করে সেটা শঙ্কার কারণ হবে বা সংঘাতের কারণ হবে, আমরা জানি না। এই প্রশ্নটি আমাদেরকে চিন্তিত করছে, এইটার উত্তর আমরা খুঁজবো নিশ্চয়ই। সামনের ঘটনা প্রবাহ নিশ্চয়ই আমাদেরকে সেই প্রশ্নের উত্তরের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্তই।